আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, জনাব হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন সেনাবাহিনী প্রধান বুকের ভেতর পাথর চাপা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিয়েছিলেন। এর মানে হলো ডাল মে কুছ কালা হ্যায়। আজকে আমরা আলোচনা করব প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বেছে নেয়া ঠিক ছিল নাকি ভুল ছিল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সেতুর কথনে। বাংলাদেশের অধিকাংশ মানুষের মতে ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন বাংলাদেশের একজন সম্পদ। তার মাধ্যমে পুরো পৃথিবীতে বাংলাদেশকে অন্যভাবে মানুষ চিনতে শিখেছে, মানুষ বাংলাদেশকে অন্যভাবে মর্যাদা দিতে শিখেছে। তাছাড়া পুরো বিশ্ববাসীর কাছে বাংলাদেশি যে কজন সেলিব্রিটি পরিচিত, তাদের ভেতর অন্যতম হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনাদের এই কথাগুলোর সাথে আমি যদি আরেকটু যোগ করি, ডক্টর মোহাম্মদ ইউনূস শুধুমাত্র বাংলাদেশের সম্পদ না, তিনি হলেন পুরো বিশ্বের সম্পদ। তার যেই ক্ষেত্র অর্থনীতিতে তিনি যে সাফল্য অর্জন করেছেন, যে তত্ত্বগুলো দিয়েছেন, তা পুরো বিশ্বের জন্য একটি মাইল ফলক। তার আবিষ্কৃত মাইক্রো ক্রেডিট সিস্টেম, তাছাড়া খুব সম্প্রতিকালে তার দেওয়া 3-0 তত্ত্ব পুরো বিশ্বব্যাপী সাদরে গৃহীত হয়েছে। সুতরাং তিনি কোনোভাবেই বাংলাদেশের সম্পদ না, তিনি হলেন বিশ্ববাসীর সম্পদ। এই বিশ্ববাসীর সম্পদকে একটি ছোট্ট গণ্ডির ভেতর আটকে রাখা কতটা যৌক্তিক। যে সময়টা তিনি প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশ সরকারের কাজে ব্যয় করছেন, সেই সময়টাতে পুরো বিশ্ব তার অভাব বোধ করছে। পুরো বিশ্ব তার গবেষণা কর্ম থেকে বঞ্চিত হচ্ছে। তাছাড়া তার যে প্রতিষ্ঠান ইউনূস সেন্টার, সেই সেন্টারেও তিনি সময় দিতে পারছেন না, বিধায় একটা আন্তর্জাতিক মানের সেন্টার অনেকটাই এখন ধুঁকছে। সুতরাং একদিক থেকে তিনি বাংলাদেশের সবার কাছে যেমন প্রত্যাশিত একজন উপদেষ্টা হিসেবে, অন্যদিকে পুরো বিশ্ববাসী একজন অর্থনীতিবিদের গবেষণা এবং সেবা একসাথে মিস করছে। এটা বিশ্বের জন্য একটা অপূরণীয় ক্ষতি। এই সময়টা তিনি ভবিষ্যতে পাবেন কিনা, বা তার গবেষণা কার্য যেগুলো তিনি চালাচ্ছেন তা সম্পূর্ণ করতে পারবেন কিনা, তা এখন সন্দেহের বিষয়। তাছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হওয়ার পরে বিদেশ থেকে অনেকগুলো রেমিটেন্স যোদ্ধাকে দেশে ডেকে আনলেন এবং তাদেরকে বিভিন্ন দপ্তর এবং মন্ত্রণালয়ের দায়িত্বে বসিয়ে দিলেন। আচ্ছা, আপনারাই বলেন, এই রেমিটেন্স যোদ্ধারা তো বিদেশে এমনিতেই দেশের জন্য উপার্জন করছিল, তাদের অর্জিত সেই বিশাল একটা অঙ্ক দেশের অর্থনীতিতে সামান্য হলেও অবদান রাখছিল। এই যে তাদেরকে ডেকে আনা হলো, তাতে একদিকে যেমন রেমিটেন্স অর্জন করা বন্ধ হয়ে গেল, অন্যদিকে দেশের জ্ঞানীগুণীদেরকে অপমান করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা বুয়েট অথবা ঢাকা মেডিকেল থেকে পাশ করা এমন অনেকেই আছেন যারা এই দেশে অত্যন্ত বিচক্ষণতার সাথে তাদের কর্ম করে যাচ্ছেন।
ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি চাইতেন এই ধরনের ব্যক্তিবর্গ থেকে বাছাই করে উপদেষ্টা করতে পারতেন। তাছাড়া সবচাইতে সমালোচিত যে ব্যক্তি নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তাকে আমেরিকা থেকে না এনে এই দেশের সেনাবাহিনী থেকে অথবা সামরিক বাহিনী থেকে রিটায়ার্ড করা কোন সৎ এবং যোগ্য অফিসারকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে বহাল করতে পারতেন। তিনি তা না করে বিদেশ থেকে সবাইকে ডেকে আনলেন, তাদেরকে সেখানে উপার্জন বন্ধ করে দিয়ে বাংলাদেশে একটা পাওয়ার প্র্যাকটিস করার সুযোগ করে দিলেন, যা অত্যন্ত ভুল একটি সিদ্ধান্ত ছিল এবং জনগণের মনে এই নিয়ে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করার পর তিনি তার কোম্পানির নামে অনেকগুলো লাইসেন্স করে নিয়েছেন। তাছাড়া তিনি তার প্রতিষ্ঠানের 5 বছরের জন্য কর মওকুফ করে নিয়েছেন এবং তার যে মামলা ছিল 666 কোটি বা এই ধরনের একটা টাকার, সেই টাকার মামলাটাও তিনি খারিজ করে নিয়েছেন। এইসব কর্মকাণ্ডগুলো তাকে এখন দেশবাসীর কাছে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। আদতে তিনি দেশের সেবা করার জন্য প্রধান উপদেষ্টা হয়েছেন নাকি নিজের স্বার্থে নিজের প্রতিষ্ঠানগুলোকে আরো বড় করার জন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন। তার এই বিতর্কিত কর্মকাণ্ডগুলোর ফলে জুলাই অভ্যুত্থানের মতন একটি মহান গণজাগরণের প্রতিও মানুষের আঙুল উঠছে। অনেকেই ধারণা করছেন বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, পরবর্তীতে যা ছাত্র জনতার আন্দোলনে রূপান্তরিত হয়, সেইখানে একটা বিশাল ভূমিকা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের। আমরা বিভিন্ন অসমর্থিত সূত্রে খবর পেয়েছি বৈষম্য বিরোধী জুলাইয়ের ওই আন্দোলনে যে পরিমাণ অর্থের লেনদেন হয়েছে, সেই অর্থের অন্যতম যোগানদাতা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, যার ফলশ্রুতিতে আপনারা জানেন 5ই আগস্ট যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে চলে গেল, তারপর সেনাপ্রধান রাজনৈতিক দলগুলোকে নিয়ে সেনানিবাসে একটি মিটিং এর আয়োজন করেছিল, যেখানে শুধুমাত্র রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ বা রাজনীতিবিদেরা উপস্থিত ছিলেন। ছাত্রদের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিনিধি প্রথম সেই বৈঠকে ছিল না। যখন বৈঠক শেষে সেনাপ্রধান রাষ্ট্রের উদ্দেশ্যে ভাষণ দিলেন, তারপরে ছাত্ররা আবার নতুন করে ক্ষোভ প্রকাশ করলো, কেন তাদের সাথে আলোচনা না করে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হলো। পরবর্তীতে সেনাপ্রধান আবার এই ছাত্রদেরকে নিয়ে মহামান্য রাষ্ট্রপতির সাথে বৈঠক করেন এবং উপদেষ্টা পরিষদ কেমন হবে এবং কে প্রধান উপদেষ্টা হবে তা নির্ধারণ করেন। ছাত্রদের পক্ষ থেকে শুধুমাত্র একটা নামই দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টা হিসেবে, তা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। এই একটা মাত্র নাম উপস্থাপন নিয়ে বিশ্লেষকরা বিভিন্নভাবে তাদের মতামত ব্যক্ত করেছেন। আপনারা জানেন যে ছাত্ররা মূলত বৈষম্য বিরোধী ছাত্র জনতার এই আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন, তাদের ভেতর 2-1 শিবিরের নেতাকর্মী বাদে বাকিরা সবাই একসময় ডাকসুর সাবেক ভিপি নূরের সমর্থক ছিল।
পরবর্তীতে যখন নূরের অন্যতম সহযোগী বা সহযোদ্ধা আক্তার হোসেন নূরের দল ভেঙে অন্য একটি দল গঠন করে, যার নাম দেওয়া হয়েছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি, এই কেন্দ্রীয় সমন্বয়করাও আক্তারের সাথে সেই গণতান্ত্রিক ছাত্র শক্তিতে গিয়ে যোগ দিয়েছিল এবং গণতান্ত্রিক ছাত্র শক্তির ব্যানারেই তারা মূলত রাজনীতি করছিল। এখন অনেক গবেষক এটা মনে করেন গণতান্ত্রিক ছাত্র শক্তি এবং 2006 সালে প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের যে দল গড়ার প্রত্যয় ছিল জনশক্তি নামে, সেই দুইটার ভেতর একটা যোগ সাজশ আছে। সুতরাং এই যে আন্দোলনটা গেল, এই আন্দোলনে যেহেতু আক্তারের নেতৃত্বে গণতান্ত্রিক ছাত্র শক্তির ওই নেতারাই কেন্দ্রীয় সমন্বয়কের ভূমিকা পালন করেছে, সুতরাং অনেকেই মনে করেন এইখানে প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের পক্ষ থেকে একটা বিশাল ফান্ডিং ছিল, যা আমরা এখন অনেকেই জানি। আমেরিকার রিপোর্টেও প্রকাশ পেয়েছে যে আমেরিকার বিভিন্ন এনজিওর মাধ্যমে বাংলাদেশে ফান্ডিং করেছে। যেহেতু আমেরিকার সাথে প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের সম্পর্ক খুবই ভালো, তাই রাজনৈতিক বিশ্লেষকরা এখন অনেকটা নিশ্চিতভাবেই বলছেন যে তখন এই আন্দোলনের পিছনে যে বিপুল পরিমাণ অর্থ খরচ হয়েছিল তার অধিকাংশ ফান্ডিং এসেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের চ্যানেল ধরেই। তাই আন্দোলন সফল হওয়ার পরে ছাত্ররা শুধুমাত্র একটা নামই প্রধান উপদেষ্টার যোগ্য হিসেবে প্রস্তাব করেছিলেন এবং তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর তিনি প্রথম রাষ্ট্রীয় ভাষণে বলেছিলেন দেশ একটি প্রকৃত পরিবর্তন দেখতে পাবে, কিন্তু বিগত 10 মাসেও আমরা তেমন কোনো পরিবর্তন দেখতে পারিনি এই সরকারের আমলে। পরিবর্তনের ভেতর শুধু এইটুকু হয়েছে, মুক্তিযোদ্ধাদের বদলে এখন জুলাই যোদ্ধারা অনুদান পাচ্ছে, মুক্তিযোদ্ধাদের বদলে জুলাই যোদ্ধাদেরকে কোটার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। তাছাড়া যে ছাত্ররা কেন্দ্রীয় পর্যায়ে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তারা এখন বিভিন্ন প্রতিষ্ঠানের বড় বড় চেয়ার দখল করে আছে। বিগত 10 মাস ধরে পরীক্ষার মাধ্যমে সব ধরনের নিয়োগ বন্ধ হয়ে আছে, তারা তাদের পছন্দ মতন ব্যক্তিদেরকে বিভিন্ন চ্যানেলে নিয়োগ দিয়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস গত 10 মাসে প্রায় 11টি দেশ ভ্রমণ করেছেন, যার ভেতর মাত্র 2টি দেশে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। একটা হলো চীনের প্রধানমন্ত্রীর সাথে, আরেকটি হলো জাপানের প্রধানমন্ত্রীর সাথে। জাপান থেকে কিছু অনুদান দেওয়ার আশ্বাস পাওয়া গিয়েছে, কিন্তু অন্য যে দ্বিপাক্ষিক বৈঠকগুলো হয়েছে সেখান থেকে পাওনার খাতা একদমই শূন্য। এই 11টি দেশ ভ্রমণের ভেতর 2টি দ্বিপাক্ষিক বৈঠক ছাড়া বাকি সবগুলো ভ্রমণই ছিল আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার আমন্ত্রণে। ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু একজন আন্তর্জাতিক সেলিব্রিটি, তাকে বিভিন্ন আন্তর্জাতিক প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয়, এটাই স্বাভাবিক। কিন্তু এখন যেহেতু তিনি দেশের প্রধান উপদেষ্টা, তিনি কোনো আন্তর্জাতিক সম্মেলনে একা যোগদান করতে পারেন না, তাকে তার প্রোটোকল সহকারে সেখানে যেতে হয়। সুতরাং এই যে একটা বহর তিনি নিয়ে যান, তার খরচ যদি আন্তর্জাতিক সংস্থাগুলো বহন করে, বহরের বাকি সদস্যদের খরচ বাংলাদেশ সরকারের বহন করতে হয়। এইখানে একটা বিপুল পরিমাণ অর্থের
অপচয় হয়ে গিয়েছে সরকারের, যা কিনা দেশের উন্নয়ন কাজে ব্যয় করা যেত। এত কিছুর পরেও সবচাইতে বেশি সমালোচনার ঝড় উঠেছে তার রিসেন্ট ইংল্যান্ড সফর নিয়ে, যা নিয়ে অনেকেই বলছেন তার প্রেস সচিব বারে বারে মিথ্যাচার করেছেন, যেখানে তিনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর দেখা পাননি। তাছাড়া যে অ্যাওয়ার্ডের কথা বলে তিনি ইংল্যান্ড গিয়েছেন, সেই অ্যাওয়ার্ডের নমিনিতে তার নামই খুঁজে পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে তিনি ইংল্যান্ড গিয়েছেন তার ব্যক্তিগত স্বার্থে। তিনি যেহেতু নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছেন, আগামী বছরের এপ্রিলের ভেতর তিনি অবশ্যই নির্বাচন করতে বাধ্য, তাই তিনি তার ভবিষ্যৎ নিশ্চিত করতে তিনি লন্ডনে গিয়েছেন জনাব তারেক রহমানের সাথে একান্ত বৈঠক করতে, যাতে তিনি তার ভবিষ্যৎ কর্মকাণ্ড নিশ্চিত করতে পারেন এবং স্মুথলি তার কার্যক্রম পরিচালনা করতে পারেন, এমনটাই মনে করছেন এখন বিভিন্ন গবেষক ও প্রতিবেদকেরা। সুতরাং এই পুরো আলোচনার মাধ্যমে আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করা কতটা যৌক্তিক ছিল বা অযৌক্তিক ছিল। কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে প্রধান উপদেষ্টা হিসেবে আপনি কোন চোখে দেখেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।